আমার চোখ হাত পা বাঁধা অবস্থাতেই ৮ থেকে ১০টা রুম পরিবর্তন করে এবং এর ভেতরে অসংখ্য নির্যাতন করে আমাকে এবং নিয়ে যাওয়ার পরে প্রথমেই মারধর করে এবং তারা এক একটা যে কল রেকর্ড যে শিবিরের সাথে যে কল রেকর্ড ছাত্রদলের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যেই ফোন রেকর্ড আমাকে পাই ধরে ধরে কোশ্চেন করে এদের সাথে তোর যোগাযোগ কী। আমাকে যখন তুলে নিয়ে যায় আমার ফোনে বারবার মায়ের ফোন আসছিল তখন আমাকে স্বাভাবিক করার জন্য আমার চোখ খুলে দেয়, হাত খুলে দেওয়ার পরে ফোনটা রিসিভ করতে বলে। আমি যখন ফোন রিসিভ করি তখন ওপার থেকে মা কান্না করছে যে আমি কোনো বিপদে আছি কিনা। তখন আমাকে ডিবি আরও বেশি নির্যাতন করে কল কাটার পরে যে তোর মা কেন কান্নাকাটি করছে, নিশ্চয়ই তুই কোনো বড় লিডার এবং এই আন্দোলনের সাথে আছিস এবং তারা জানে যে তুই হচ্ছে যে গ্রেপ্তার হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদ গঠনের একটা নাটকীয়তা আছে এবং এখানে 3টা স্টেপে মূলত সমন্বয় পরিষদ হয়। প্রথম স্টেপে যখন সমন্বয় পরিষদ হয় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা যে তারা ছাত্রলীগের সাথে লিয়াজু করে কর্মসূচি ঘোষণা করত। এর পরবর্তীতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণার পরে সেকেন্ড ফেজে সামাজিক সংগঠন মিলে একটা সমন্বয় পরিষদ গঠন করে, কিন্তু সেটা মিডিয়াতে পাবলিশ করে না। এবং 16ই জুলাই যখন ছাত্রলীগকে ক্যাম্পাস মুক্ত ঘোষণা করা হয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, এর পরবর্তীতে ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি ধামকি আসার ফলে এরা কিন্তু 25 জুলাই আন্দোলন স্থগিত করে এবং তারা সমন্বয় পরিষদ থেকে চলে যায়। এর পরবর্তীতে ঢাকা থেকে যখন এই রাজশাহী আন্দোলনে একটা টালমাটাল অবস্থা, তখন কিন্তু আমি সরাসরি ঢাকার সাথে যোগাযোগ করি এবং এখানকার শিবিরের সেক্রেটারি যে এখন মুজাহিদ বাবু সহ এবং যারা এই আন্দোলনের সাথে ছিল তাদেরকে ফোন দিয়ে নতুন একটা সমন্বয় পরিষদ গঠন করি। যে সমন্বয় পরিষদটা 27শে জুলাই আমরা নিয়ে আসি এবং 28শে জুলাই সেটা পাবলিশ হয়। এবং জানেন যে সারা বাংলাদেশে 29 জুলাই আমরা হচ্ছে যে প্রথম কারফিউ মুক্ত করি সারা বাংলাদেশে প্রথম 11টার দিকে, এবং সেই দিনই কিন্তু আমাকে এই কোর্ট স্টেশন থেকে সন্ধ্যার পরে আর কি তুলে নেয়। আমরা হচ্ছে যে সারাদিন খাওয়া দাওয়া নাই, রাতের বেলা খাইতে গিয়েছিলাম এবং খাইতে বের হওয়ার সময় আমি খাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়েছি। এ সময়তে আমার সাথে ছিল ফাহিম রেজা এবং সজীব মেহেদি, এরা দুজনেই সমন্বয়ক ছিল। এবং আন্দোলন যখন চলছিল তখন যখন অনলাইনটা বন্ধ করে দিল তখন অফলাইনের টোটাল নেটওয়ার্ক সমন্বয়কদের সাথে ছাত্রদল এবং শিবিরের সাথে যে যোগাযোগ এবং রাজনৈতিক দল আরও যারা আদার্স যারা আছে এবং যারা আন্দোলনের সাথে ছিল, এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছিল আমার ফোন থেকে। এবং এরা বাসার যোগাযোগ করা বা সব কিছুই মোটামুটি আমার ফোন থেকেই হচ্ছিল, মানে অফলাইনে। তখন মূলত ট্র্যাকিংয়ের শিকার হয় এবং এর ফলে আমাকে ট্র্যাক করে ওইখানে পৌঁছাই কোর্ট স্টেশনে যখন খাইতে বের হয়। এবং 29 জুলাই সন্ধ্যার পরে আর কি রাত এই 7:30 বা 8টার দিকে এরকম সময় আমাকে ডিবি এসে যখন তুলে নেয় তখন আমার ঘাড়ে হাত দেয় পেছন থেকে। আমি তখন বললাম যে আমি ভাবছি যে পরিচিত কেউ হতে পারে, পরে বললো যে ডিবি। পরে আমি আসলে চিৎকার চেঁচামেচি করি নাই, যেন আমার সাথে যে দুজন আছে আমি যদি ওখানে ধস্তাধস্তি করি তাহলে তাদেরকেও তুলে নিয়ে যাবে। পরে আমি দেখলাম যে সামনে একটা গাড়ি ওয়েট করছে মাইক্রো, পরে সেখানে উঠে যাওয়ার পরে আমার হাত পা চোখ বেঁধে ফেলার পরে তারা শহর ঘোরানোর পরে ডিবি কার্যালয়ে নিয়ে যায় রাজশাহীর। এবং সেখানে মোটামুটি আমার চোখ হাত পা বাঁধা অবস্থাতেই 8 থেকে 10টা রুম পরিবর্তন করে এবং এর ভেতরে অসংখ্য নির্যাতন করে আমাকে এবং নিয়ে যাওয়ার পরে প্রথমেই মারধর করে এবং তারা এক একটা যে কল রেকর্ড যে শিবিরের সাথে যে কল রেকর্ড ছাত্রদলের সাথে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যেই ফোন রেকর্ড আমাকে পাই ধরে ধরে কোশ্চেন করে এদের সাথে তোর যোগাযোগ কী, বা তোর পড়াশোনা শেষ হয়েছে এখানে তুই কেন আসছিস, হ্যাঁ, এবং তোর বাড়ি রাজশাহীতেই কিন্তু তুই শহরে কেন থাকিস, এই বিভিন্ন কোশ্চেন। এবং এখানে সবচেয়ে একটা মানে ঘটনা যে আমাকে যখন তুলে নিয়ে যায় আমার ফোনে বারবার মায়ের ফোন আসছিল তখন আমাকে স্বাভাবিক করার জন্য আমার চোখ খুলে দেয়, হাত খুলে দেওয়ার পরে ফোনটা রিসিভ করতে বলে। আমি যখন ফোন রিসিভ করি তখন ওপার থেকে মা কান্না করছে যে আমি কোনো বিপদে আছি কিনা। পরে আমি বললাম যে না, আমার তো আসলে কোনো সমস্যা নাই, আমি একটু ঝামেলার ভিতরে আছি, মানে একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো। এখন আমি যদি বলি তাহলে উনি অনেক বেশি টেনশনের ভিতরে, এমনিতেই জানে যে আমি আন্দোলনের সাথে আছি। তখন আমাকে ডিবি আরও বেশি নির্যাতন করে কল কাটার পরে যে তোর মা কেন কান্নাকাটি করছে, নিশ্চয়ই তুই কোনো বড় লিডার এবং এই আন্দোলনের সাথে আছিস এবং তারা জানে যে তুই হচ্ছে যে গ্রেপ্তার হতে পারে। তো আমাকে নিয়ে যাওয়ার পরে তো সারা রাত আমাকে ঘুমাইতে দেয় নাই এবং
পুরো রাত আমাকে দাঁড় করে রেখেছে এবং তারা লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করছে এবং স্টেপ বাই স্টেপ, এবং চোখ এবং হাত বাঁধা ছিল এবং হাত বাঁধা উপরে এবং হাত ওই ওয়ালের সাথেই হেলান দিয়ে ওয়ালের দিকে মুখ করে আর কি। আর প্রথমে যে আমাকে নিয়ে যাওয়ার পরেই তারা প্রথমে ফ্লোরে শোয়াই দেয় চোখ বাঁধা অবস্থায়, চোখ এবং হাত পিঠমোড়া দিয়ে দিয়ে পায়ের গোড়ালিতে আর কি, পায়ের তালুতে হচ্ছে যে মারধর করে। এবং এখান থেকে জেলখানা এই 24 ঘন্টা রাখার পরেই মূলত এখানে মতিহার থানায় বিস্ফোরক মামলা দিয়ে আমাকে কোর্টে চালান করে এবং ওইখান থেকে আমি 7 আগস্ট সন্ধ্যার পরে বিকেলের দিকে দুপুর 2টার দিকে আর কি বের হয় জেলখানা থেকে। এবং আপনি জানেন যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম যে বাংলাদেশের সাধারণ মানুষের পিঠ আসলে দেয়ালে ঠেকে গেছিল, এখানে নাগরিকের যে অধিকার, নাগরিক হিসেবে সেই অধিকার থেকে টোটালি বঞ্চিত। তারা তাদের জীবন ধারণের অধিকার, চাকরির অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকার থেকে একেবারে টোটালি বঞ্চিত। এইরকম একটা অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা আসলে সেখান থেকে মুক্তির জন্য আমরা মূলত জীবন দিয়ে লড়াই করার জন্য রাজপথে নেমেছিলাম। এবং এখন পর্যন্ত কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে ইউনিটি, যেই ঐক্য ছিল দলমত নির্বিশেষে, সেই ঐক্যটা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে সেটা ভেঙে গেছে স্বার্থের কারণে। আমরা যদি এখনও যারা ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ না থাকি, এই 5 আগস্ট পরবর্তী সময়ে ভারত সহ বিভিন্ন ধরনের তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আপনার বন্যার মাধ্যমে, তারপরে রাষ্ট্রের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। তো এই জিনিসগুলো আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব। এবং আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশটা জনসাধারণের বাংলাদেশ হবে, জনগণের বাংলাদেশ হবে, যেখানে প্রত্যেকটা নাগরিক তার অধিকারটুকু ফিরে পাবে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশাল বড় প্রতিবন্ধকতা তৈরি হবে। এখন প্রত্যাশা যে আমরা চাই যে বাংলাদেশের মূলত যেই ফ্যাসিবাদ হয়ে ওঠার যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে। বিশেষ করে সংবিধান সংস্কার করতে হবে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার নতুন করে সাজাতে হবে। তারপরে আপনার যত ধরনের আমলাতান্ত্রিক যে জটিলতা, সেই জটিলতা সংশোধন করতে হবে। এবং সর্বোপরি একটা দেশ হবে যেটা সেবা সাধারণ জনগণ, ভিক্ষুক পর্যন্ত তার অধিকার বুঝে পাবে। আমরা চাই এরকম একটা বাংলাদেশ।